হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব CUCCF ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডার যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা 4th সেমিস্টারে বিভিন্ন কলেজগুলোতে পড়ছো হিস্ট্রি মেজর নিয়ে, তাদের জন্য আজকে ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাসটি, সেটা হচ্ছে DSCC পেপার 5 থেকে আজকে আলোচনা করব বঙ্গদেশে চোল আক্রমণ। ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের সিলেবাসের জন্য এই ক্লাসটি। তো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার ফ্রেন্ডদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। এবং যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে 1199 রুপিস পুরো সেমিস্টারের কোর্স ফি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা 50% ডিসকাউন্ট তোমাদেরকে প্রোভাইড করছি। 599-এ তোমরা পুরো ক্লাস নোটস, ইচ অ্যান্ড এভরিথিং, সাজেশন, মক টেস্টের সিরিজ সব পেয়ে যাবে। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটি, বঙ্গদেশে চোল আক্রমণ সম্পর্কে আলোচনা। দেখো, প্রথমত আমরা বলবো মহিপাল ও পাল সাম্রাজ্যের নবজাগরণ ঘটেছিল। সিংহাসন আরোহণ করেছিল 988 খ্রিস্টাব্দে। দ্বিতীয় বিগ্রহপালের পুত্র মহিপাল আনুমানিক 988 খ্রিস্টাব্দে কিন্তু সিংহাসনে বসেছিল এবং তার অর্ধ শতাব্দী ব্যাপী শাসনকালে কিন্তু পাল বংশের সৌভাগ্য কিন্তু রবি পুনরায় উদিত হয়েছিল, অর্থাৎ সূর্য আবার নতুন করে কিন্তু উদিত হয়েছিল। এবার সাম্রাজ্য পুনরুদ্ধার করেছিল বাংলাদেশের বিপুল পাল রাজ্যসমূহ উদ্ধার করে মহিপাল এক বিশাল সাম্রাজ্য কিন্তু পুনরায় স্থাপন করেন, যা তাকে ইতিহাসে অতুল কীর্তি দান করেছে এবং একটা তাকে স্থান প্রদান করেছে কিন্তু। তাহলে মহিপাল দেখলাম পাল সাম্রাজ্যের কি করেছিল, নবজাগরণ ঘটিয়েছিল। আবার এই ঋত যে একটা সম্মান, সেই হারিয়ে যাওয়া যে সম্মান, সে কিন্তু পুনরুদ্ধার করেছিল, পাল সাম্রাজ্যকে আবার কিছুদিন টিকিয়ে রেখেছিল। আচ্ছা, তো বলছে এবার রাজেন্দ্র চোল এবং অপরাজেয় নৌ শক্তি নিয়ে ভারতের সর্বাপেক্ষা শক্তিশালী রাজবংশ আমরা যদি বলি চোল রাজারা। তো চোল রাজবংশ ছিল তৎকালীন ভারতের শ্রেষ্ঠ সামরিক শক্তি। উড়িষ্যা থেকে রামেশ্বর পর্যন্ত বিস্তৃত এই সাম্রাজ্যের নৌবাহিনী ছিল অপরাজেয়, যাদেরকে কেউ কখনো হারাতে পারত না। সুমাত্রা ও মালয় উপদ্বীপ বিজয় তারা করেছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্য নিয়ন্ত্রণ তারা করত এবং বিপুল ঐশ্বর্য এবং বিশাল সাম্রাজ্যও কিন্তু তাদের নিয়ন্ত্রণে ছিল, এই চোল রাজাদের নিয়ন্ত্রণে। এবার অভিযান কেন করেছিল এবং তার ধর্মীয় প্রেক্ষাপট কি ছিল, চোলরা কেন ভারতবর্ষ বিশেষ করে বঙ্গদেশ অভিযান করেছিল, সেটা একটু জেনে নেব। গঙ্গাজল সংগ্রহের উদ্দেশ্যে। রাজা রাজেন্দ্র চোল ছিলেন শিবের উপাসক। তার রাজ্য পবিত্র করতে গঙ্গার পবিত্র জল আনয়ন করাই ছিল অভিযানের ঘোষিত একটা উদ্দেশ্য, যে আমরা এই গঙ্গার জল নিয়ে আসবো। গঙ্গার জল যেহেতু পবিত্র, সেহেতু আমরা যেহেতু শিবের উপাসক, এই রাজ্যটাকে পুরোপুরি পবিত্র করতে হবে গঙ্গার জল দিয়ে। ঠিক এটা একটা উদ্দেশ্য ছিল। দেন বলছে দিগ্বিজয় এবং প্রতিপত্তি। দিগ্বিজয় মানে কি, আমরা বিভিন্ন রাজ্যগুলোকে গ্রাস করব এবং যে জায়গাগুলো রয়েছে বা এই গঙ্গার জল আনতে গিয়ে যেই সমস্ত জায়গাগুলো পড়বে সেগুলোকে আমরা দখল করে নেব। শুধুমাত্র ধর্মীয় কারণ কিন্তু নয়, বরং উত্তর ভারতে চোলদের সামরিক শ্রেষ্ঠত্ব এবং আধিপত্য প্রচার করাও কিন্তু তাদের অন্যতম একটা লক্ষ্য ছিল, যে আমরা যে শক্তিশালী এটা তো প্রচার করতে হবে, নাহলে মানুষ বুঝবে কি করে, জানবে কি করে। ঠিক আছে, নেক্সট ঐতিহাসিক আবরণ। বলছে চোল সভাকবিরা একে গঙ্গাজল সংগ্রহের অভিযান বললেও ঐতিহাসিকরা মনে করেন এটি ছিল একটি সুপরিকল্পিত সামরিক আক্রমণ। পরিকল্পনা, পুরো প্ল্যান মাফিক এই আক্রমণটা হয়েছিল। এটা কিন্তু এমনি হয়নি, একটা প্ল্যান মাফিক কিন্তু এই আন্দোলনটা করেছিল, আমরা এটা বলতে পারি। ঠিক আছে, ওকে। চোল অভিযানের এবার রণপথ এবং বিজয় আক্রমণ কি করে, কিভাবে ওরা ধীরে ধীরে আগালো। দেখো, প্রথমে দণ্ডভুক্তি। চোল সেনাপতি সীমান্তে উপস্থিত হয়ে রাজা ধর্মপালকে কিন্তু পরাজিত করেছিল। দেন দক্ষিণ রাঢ়, পরবর্তী পর্যায়ে দক্ষিণ রাঢ়ের অধিপতি রণসুরকে পরাজিত করে স্থানটি কিন্তু দখল করেছিল। দেন বঙ্গদেশ চোল বাহিনী বাংলাদেশ আক্রমণ করে রাজা গোবিন্দচন্দ্রকে কিন্তু পরাজিত করেছিল। এছাড়া গঙ্গা তীর অর্থাৎ উত্তর রাঢ় অঞ্চলে অধিকার করে চোল বাহিনী অবশেষে গঙ্গার তীরে কিন্তু উপনীত হয়েছিল। তারা পুরো প্ল্যান মাফিক একদম লাস্ট অবধি কিন্তু তারা কোথায়, ওই গঙ্গার তীরে কিন্তু তারা পৌঁছে গিয়েছিল বিভিন্ন জায়গাটাকে অতিক্রম করে। এবার মহিপাল বনাম চোল বাহিনীর একটা ঝামেলা বা সংঘর্ষ লাগে। বাংলার বিজিত অঞ্চলের রাজন্যবর্গের পরাজয়ের পর চোলদের সাথে মহিপালের কিন্তু যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। আমরা দেখলাম মহিপাল পাল সাম্রাজ্য নতুন করে পুনরুদ্ধার করেছে, বাংলার রাজা সেই সময় ছিল মহিপাল, ঠিক সেই সময় সংগ্রাম হয়েছিল কিন্তু চোলদের। এবার এই সংগ্রামের ফলাফল কি ছিল, চোলদের প্রচন্ড আক্রমণে মহিপাল বিব্রত হয়ে পড়েন, মহিপাল আর পেরে ওঠে না তাদের সঙ্গে।
তিনি যুদ্ধক্ষেত্রে পরিত্যাগ করে পলায়ন করতে বাধ্য হয়, অর্থাৎ মহিপাল সেই যুদ্ধক্ষেত্র ছিল, সে চলে যায় অন্যত্র। চোল সেনাপতি পালরাজের শিবির লুণ্ঠন করেন, অর্থাৎ পালদের যে দরবার ছিল সেই দরবার কিন্তু পুরোপুরি লুণ্ঠন করে ফেলে। এটা কিন্তু রাজেন্দ্র চোলের তিরুমল লিপি থেকে কিন্তু এই সমস্ত প্রসঙ্গটা আমরা জানতে পারি। ঠিক আছে, এবার পরাজিত রাজন্যবর্গ বিজিত অঞ্চল যদি বলি, ধর্মপালকে হারিয়ে দণ্ডভুক্তি দখল করেছিল, সীমান্ত অঞ্চলের পতন ঘটিয়েছিল। রণসুরকে পরাজিত করে দক্ষিণ রাঢ় দখল করেছিল এবং চোল আধিপত্য বিস্তার হয়েছিল। গোবিন্দচন্দ্রকে বঙ্গদেশে পরাজিত করলো, বঙ্গদেশে পরাজিত করে কেন্দ্রীয় বাংলায় প্রবেশ করলো এবং সর্বশেষে যে সম্রাট ছিল মহিপাল, পাল রাজা মহিপাল, তাকে হারিয়ে পাল সাম্রাজ্য দখল করলো। দখল করার পরে কিন্তু রণক্ষেত্র ত্যাগ করলো এবং শিবির লুণ্ঠন। ঠিক আছে, তাহলে পালদের পুরো জায়গাটা কিন্তু দখল করে নিল। ঠিক আছে, তো এবার যদি খুব ভালো করে দেখো, চোল সাম্রাজ্যের প্রভাব ও সামরিক বিস্তার যদি দেখো, দক্ষিণ ভারতে ওদের সবচেয়ে বড় ঘাঁটি ছিল। দেন দক্ষিণ পূর্ব এশিয়া সমুদ্র পার তারা বিজয় করেছিল। উত্তর ভারত অভিযান করে বাংলা বিহারও তারা জয় করেছিল, কিন্তু উত্তর ভারতের যে স্থায়ী প্রশাসন তারা কিন্তু সেভাবে রাখেনি, মাত্র 5% তারা জায়গাটা রেখেছিল। এটা যদি গ্রাফ ওয়াইজ আমরা দেখি তাহলে কিন্তু মূল্য বুঝতে পারি। ক্লিয়ার? তো এই ছিল আজকের ক্লাস, যেখানে বঙ্গদেশী চোল আক্রমণ সম্পর্কে আমরা আলোচনা করলাম, যে কেন তারা আক্রমণ করেছিল, কিসের জন্য আক্রমণ করেছিল, বিস্তারিত ক্লাসটাই তোমাদের বুঝিয়ে দিলাম। পরীক্ষায় কিন্তু তোমাদের লিখতে সুবিধা হবে। তো স্টুডেন্ট যারা অনলাইনে ক্লাস করতে চাইছো তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো। এখানে স্ক্রিনে দুটো নাম্বার দেওয়া আছে, সেই নাম্বার দুটোতে কল করতে পারো। এছাড়া আমাদের প্লে স্টোরে অ্যাপও রয়েছে, পিস্টিকল এডুকেশন, সেই অ্যাপেও কিন্তু আমাদের কোর্সটা পেয়ে যাবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।